শান্ত হব আমি? কি শান্ত হব? হ্যাঁ, আমার কলিজাকে কখন থেকে পাচ্ছি না, আর তুই বলছিস আমাকে শান্ত হতে? কতগুলো ঘন্টা বেরিয়ে গেছে, তোর খবর আছে রিক? আমার কলিজা এতগুলো ঘন্টা একা একা কোথাও আছে, হয়তো খুব কষ্ট পাচ্ছে, তার জন্যই তো সে আমাকে খবর দিতে পারছে না। কিন্তু কই আছে আমার কলিজাটা? কই লোক আছে সে? রিদওয়ানের চিৎকার শুনে পুলিশ কয়েকজন থমকে গেল, সাথে ভার্সিটিতে থাকা কয়েকজন স্টুডেন্টও। তাদের সাথে আয়ান আর মেহরিনও আছে। সবাই মিলে সব জায়গা খুঁজেও যখন ভোরের কোনো হদিস পেল না, তখনই হঠাৎ করে পুলিশের মধ্যে কেউ একজন হাতে করে একটি ব্যাগ নিয়ে আসে। স্যার, এটা পুকুরের পাশে থাকা জমে পড়ে থাকতে দেখলাম। একজন কনস্টেবলের কথায় সিক্রেট কমান্ডার এগিয়ে আসলো। এরপর ব্যাগটি হাতে নিয়ে চেক করার আগেই রিদওয়ান সেই ব্যাগটি কেড়ে নিয়ে নেয়। মেয়েটা তো ভাবির ব্যাগ, কোথায় পেলেন এটা? রিক কথাটা বলতেই রিদওয়ান তাড়াতাড়ি করে ব্যাগটি খুলতে লাগলো। ব্যাগ খুলতেই সেখান থেকে দুটো ভিজে খাতা আর দুটি ভিজে বই বেরিয়ে আসলো, সাথে ভোরের ইউজ করা ফোনও। সব কিছু ব্যাগেই ছিল। স্যার, এটা পুকুরের কিনারে একটা গর্তে পড়ে থাকতে দেখলাম। হয়তো কেউ ইচ্ছে করেই ব্যাগটি এমনভাবে ফেলেছে যাতে এটার হদিস সহজে কেউ করতে পারে না। কথাটা বলতে দেরি, কিন্তু রিদওয়ান আর রিকের সেই জায়গায় ছুটতে দেরি হলো না। দুই ভাইয়ের পিছু পিছু সকলেই ছুটল। সবাই এটা শিওর হয়েছে যে ভোর এই ভার্সিটি থেকে বের হয়নি, কারণ গেটের সিসিটিভি ফুটেজে ভোরের বেরিয়ে যাওয়ার কোনো ফুটেজ মেলেনি। তাই বেশিরভাগ খোঁজার কাজটা ভার্সিটিতেই করেছে, কিন্তু এত খোঁজাখুঁজির পরও তারা কোনো ক্লু পায়নি। রিদওয়ান ভোরের হাতে যে আংটি পরিয়েছিল সে আংটিও আজ ভুলেই হয়তো বাড়িতে রেখে যায়। যদিও সে আংটি ভোরের হাতের আঙ্গুলে থাকতো, তবে ভোরকে খুঁজতে বেশিক্ষণ লাগতো না, মুহূর্তের মাঝেই খুঁজে বের করে ফেলতো। কোন জায়গায় পেয়েছেন এটা? এই যে দেখুন, এই গর্তের মধ্যে। কনস্টেবলের কথা শুনে সবাই সেই ছোট্ট গর্তের দিকে তাকালো। গর্তটা বেশি বড়ও না, আবার ছোটও না। এই গর্তের মধ্যে ইচ্ছে করেই ব্যাগটি লুকিয়ে রেখেছিল স্যার, কারণ গর্তটি আগে থেকেই পাতা ধারা ভর্তি করে রেখেছিল, সাথে উপরে এলোমেলো ভাব লাকিও দিয়েছিল। কনস্টেবলের কথা শুনে সকলেই আরো বেশি উদ্বিগ্ন হয়ে গেল, কিন্তু রিদওয়ান নিজের মনোবল ছাড়ল না। ব্যাগটি থেকে ফোন বের করে অন করতে চাইলে অন হয় না, পুরো ফোনটি থেতলে দিয়েছে হয়তো। এবার নিশ্চিন্ত হলাম, এটা একটা প্রফিট প্ল্যান। ঠিক বুঝলাম না স্যার। রিকের কথা শুনে সিআইডি অফিসার হাঁটু গেড়ে গর্তের পাশে বসলো। দেখুন, এখানে যে ঝোপঝাড় দিয়ে গর্তটি ঢেকেছিল তা কিন্তু কোনো প্রাকৃতিক কারণে হয়নি, কেউ ইচ্ছে করে ঢেকেছে। কারণ ব্যাগটি যদি এখানে কোনো কারণে পড়ো, তবে সেই ব্যাগটি গর্তের ওপর বসবে, কিন্তু তা না করে তা যদি ভেতরে ঢুকে যায় তবে এটা নিশ্চয়ই কোনো মানুষের হাতের কাজ। সিআইডি অফিসারের কথা শুনে সকলেই জিনিসটি বুঝতে পারল, কিন্তু এসব কথা রিদওয়ান শুনেই ব্যাগটি শক্ত করে চেপে ধরল, মাথায় কিছু একটা প্রচণ্ড তীব্রভাবে আঘাত করতে করতেই। দ্যাট মিন্স আমার ওয়াইফ কিডন্যাপ হয়েছে? একদম ঠিক ধরেছেন মিস্টার রিদওয়ান। তবে এতক্ষণ যাবৎ আপনার ওয়াইফকে কিডন্যাপ করেছে আর তারা কোনো মুক্তিপণ দাবি করেনি, এটাই তো অস্বাভাবিক লাগছে আমার। কথার মাঝেই রিদওয়ানের ফোনটি বেজে উঠল। সকলেই কলের আওয়াজ শুনে কিছুটা উদ্বিগ্ন দেখায়। রিদওয়ান নিজের চোয়াল শক্ত করে এই ফোনটি রিসিভ করলো। সিআইডি অফিসার সাথে সাথে আরেকজনকে বলল কলদাতার লোকেশন ট্র্যাক করতে। কথা অনুযায়ী তারা কাজে লেগে পড়ল। কেমন আছিস রেদ? হঠাৎ করে এইরূপ কণ্ঠ শুনে রিদওয়ান ভ্রু কুচকে তাকালো আবারও নম্বরের দিকে। কে? আরে ভুলে গেলি আমায়? তোর জানরি দোস্ত। 5 বছর একসাথে পড়াশোনা করলাম, তবু এই সামান্য কয়েক বছর যেতে না যেতেই আমাকে ভুলে গেলি। ফোন করেছিস কেন? রিদওয়ানের কথা শুনে ওপাশে থাকা ব্যক্তিটি চেয়ারে বাঁধা থাকা রমণীর দিকে তাকালো। অধিক ধস্তাধস্তির কারণে রমণীর শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হচ্ছে, সাথে দুই গালে থাকা থাপ্পড়ের দাগগুলো যেন মুখের আদল কঠিনভাবেই ফুলে উঠেছে। তোর ভীষণ দামি জিনিস যে আমার কাছে গচ্ছিত আছে। দামি জিনিস বরাবরই আমার ভীষণ পছন্দ। তুই যদি বলিস তবে সেই জিনিস আমি আমার ধকলে রেখে দেব। কি বলিস, রেখে দেই? লোকটির কথার মর্ম রিদওয়ান বুঝেছে হয়তো। সাথে সাথে হৃৎপিণ্ডের দুকপোকানি যেন হঠাৎ করেই তার গতি বাড়ালো।
নিজেকে আবারও শক্ত করেই অনেক কষ্টে জিজ্ঞেস করলো। ও কোথায়? রিদওয়ানের এরূপ কথা শুনে লোকটি উপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ভিলেনি হাসি হাসল। বাহ হৃদ, তুই তো দেখছি দামি জিনিসের জন্য ভালোই তরপাচ্ছিস। আই সেড ওয়ার ইজ শি? ওয়ার ইজ মাই ওয়াইফ? আস্তে আস্তে এভাবে চিৎকার করে তো আমার কানের 12টা বাজাবে। রিল্যাক্স ব্রো, তোর দামি জিনিস আপাতত আমার সেকেন্ড ট্রিটমেন্ট পেয়েছে। একদম চিন্তা করিস না, তোর দামি জিনিস কথা বলার মতো অবস্থায় রাখিনি রে। তবে হ্যাঁ, এখনও কিন্তু সে নিঃশ্বাস নিচ্ছে। তুই চাইলে তার নিঃশ্বাসটা দীর্ঘস্থায়ী করতে পারিস, আবার নাও করতে পারিস। এখন শর্ত হলো, তুমি বন্ধু আমার নিকট এসো, সাথে নিজের উপর 3rd ডিগ্রি ট্রিটমেন্ট গ্রহণ করো, অ্যান্ড তোমার দামি জিনিসকে নিঃশ্বাসের সাথে নিয়ে যাও 1 ঘন্টার মধ্যে। চয়েস তোমার, সিদ্ধান্ত আমার। তোমার সময় কিন্তু শুরু হচ্ছে এখন। টিম আলোর মতোই পুরো ঘর কিছুটা আলোকিত হয়ে আছে। তার মধ্যেই বেঁধে রাখা অবস্থায় পড়ে আছে ভোর। গাঁতরে থাকা বোরকাটি কিছুটা এলোমেলো, সাথে বাধা হিসাবের পিনটাও দু একটা ছুটে গিয়ে এলোমেলো হয়ে আছে। বুকের মধ্যে তাকে স্পন্দন খুবই ধীর গতিতে ওঠানামা করছে। কি ব্যাপার রিদওয়ানের হোয়াইট অ্যাঞ্জেল, কষ্ট পাচ্ছে খুব? ভীষণ কষ্ট বুঝি শোনা? লোকটির কথা শুনে ভোর আধো আধো চোখে তাকালো। তাকাতেই যেন ঘৃণার ছুটে মুখ ফিরিয়ে নিল। এভাবে মুখ ফিরিয়ে নেওয়াতে লোকটি সহ্য হলো না। সাথে সাথেই ভোরের থুতনির আদল চেপে ধরেই সামনাসামনি করলো। মুখ ফিরিয়ে নিচ্ছ কেন সোনা? আমি কি ভুল বললাম কিছু? একটা বিষয় কি জানো তো, তোমাকে আমার লিটারেলি খুবই পছন্দ। তোমাকে আঘাত করার কথা আমি বিন্দুমাত্র কল্পনাতে করতে পারি না। কিন্তু একটা জায়গায় তুমি অপরাধ করে ফেললে, ওই রিদওয়ানের ব্যক্তিগত দুর্বলতা হয়ে গেলে, যার জন্য তোমাকে পছন্দ থাকা সত্ত্বেও আঘাত করতে হচ্ছে। কেন করছেন এইসব? ওনার সাথে আপনার কিসের শত্রুতা আদিল ভাই? ভোরের কথা শুনে আদিলের চোখের আদল মুহূর্তেই ভয়ানক রাগে চোয়াল শক্ত হয়ে উঠল। তৎক্ষণাৎ ভোরের থুতনি ছেড়ে দিয়েই সোজা হয়ে দাঁড়ালো। এরপর পকেট হাতড়ে নিজের মোবাইলটি নিয়ে কিছুতে ক্লিক করতেই ভোরের মুখের সামনে ধরল। ঝাপসা চোখে দেখলো মোবাইলের আলোতে। দেখতেই কিছুটা অবাক হয়েই তাকালো আদিলের দিকে। সানাপু, চিনতে পেরেছো তবে? এই মেয়েটি তো তোমার হাজব্যান্ডের প্রেমিকা ছিল। হুম, জানো নিশ্চয়ই। আদিলের কথায় ভোর রাগান্বিত চোখে তাকালো। সত্যিকারের প্রেমিকা ছিল না, উনি জাস্ট ওনার কৃতকর্মের জন্য শাস্তি দিতেই প্রেমিকা বানিয়েছিল। ও রিয়েলি? তা এসব তোমায় কে বলেছে? তোমার ওই বর? আদিলের কথায় ভোর কিছু বলল না। তার কেন যেন এই সানার কথা বলতেই রাগ লাগছে। ইচ্ছে করছে সামনে থাকা আদিলের মাথাটা ফাটিয়ে দিতে। ভোরকে কথা বলতে না দেখে সে ফোনটি নিয়ে পাশে থাকা ছোট্ট টেবিলে রেখেই তার কাছে আসলো। আচ্ছা ভোর শোনো, আজ তোমার একটা গল্প শোনাই। একতরফা ভালোবাসার গল্প। শুনবে তো আমার গল্প? না শুনলেও কিছু করার নেই। এই রুমে যেহেতু আমি ছাড়া কেউ নেই, তখন আমাদের মাঝে ডিস্টার্ব করার মতো কেউ নেই। আদিল কথাটা বলে ভোরের চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসলো। এরপর উপরে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়েই স্মরণ করতে থাকলো পুরনো কিছু স্মৃতি, যা একমাত্র তার গড়ে ওঠা স্মৃতি। অতীত। রিদওয়ানের বেস্ট ফ্রেন্ড ঋষভের সাথে যখন সানার রিলেশন হয়, তারও আগে থেকেই আদিল সানাকে মনে মনে পছন্দ করত। কিন্তু যখন সেই পছন্দের ভাগ বন্ধু নিয়ে নিল, তখন শত চেষ্টা করার পরেও সানাকে নিজের করে পেল না। এরপর দিন যেতে থাকে, আর তার সাথে বাড়তে থাকে সানার প্রতি হওয়া ভয়ঙ্কর রকমের আসক্তি। হঠাৎ একদিন খবর আসে এইসব হত্যা করেছে, তাও সানার কারণে। বিষয়টা জানার পর থেকে সে কেমন যেন ভিতর থেকেই ভেঙে পড়ে। বন্ধুদের মধ্যে কারোর সাথেই তখন যোগাযোগ হতো না। নিজেকে একদমই গুটিয়ে নেয়। দিন যেতে থাকে আর আদিল যেন এক কঠিন গহ্বরে তলিয়ে যেতে থাকে। তবুও পরিবারের কথা চিন্তা করে নিজেকে অনেক কষ্টে স্বাভাবিক করে তোলে। তার সাথে জিত চাপে সানাকে একটা উচিত শিক্ষা দেওয়ার। কথাটা শুনতে হাস্যকর মনে হলেও তার মনের মধ্যে কেমন যেন প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে প্রিয় বন্ধুদের জন্য। সে আবারও নিজের মতো করেই নিজেকে প্রস্তুত করে। বাবার থাকা ব্যবসাটিও সামলাতে থাকে। এরপর একদিন হঠাৎ করেই অ্যানা আর সানির সাথে দেখা হয় আদিলের সাথে। তাদের থেকেই জানতে পারে রিদওয়ানের প্ল্যানের ব্যাপারে। বিষয়টা জেনে কেন যেন খারাপ লাগছিল। যতই হোক সানা তার প্রথম ভালোবাসা ছিল। ছিল বললে ভুল হবে। এখনো পর্যন্ত সে সানাকে মন প্রাণ দিয়েই ভালোবাসে। সে মানছে মেয়েটা ঋষভের প্রতি অন্যায় করেছে, সেই জন্য তাকে শাস্তিও দেওয়ার প্ল্যান করেছে। কিন্তু এভাবে হেনস্থার মাধ্যমে শাস্তি দেওয়ার কথা সে কল্পনাতেও ভাবতে পারেনি।
মন কেন যেন টানছিল না সানার প্রতি এরূপ শাস্তির পদক্ষেপের প্রস্তুতিগুলো। তার মধ্যেই বিজনেসের জন্য একটা পার্টি থ্রো করা হয়। সেই পার্টিতে সকলেই উপস্থিত ছিল, সাথে রিদওয়ান আর সানাও। আদিল যে এই পার্টিতে উপস্থিত ছিল সেটা রিদওয়ান জানতো না। এর মধ্যেই আদিল আরেকটি বিষয় জেনে খুবই অবাক হয়। সেই পার্টির কয়েকজন ইয়াং জেনারেশন থেকে জানতে পারে যে রিদওয়ান নাকি সানার সাথে রিলেশনশিপে আছে। এই কথাটা শোনার পর আদিল কেন যেন নিজেকে আর সামলে রাখতে পারেনি। হাতে থাকা ড্রিঙ্কের গ্লাস নিয়ে ঢকঢক করেই খেতে থাকে নিজের কষ্টগুলো মেটানোর জন্য। পুরনো জখমগুলো যেন মুহূর্তেই জেগে উঠল। ঋষভের সাথে হওয়া অন্যায়গুলো ঢাকা পড়ল সেই জখমের অন্তরালে। রিদওয়ান আর সানার রিলেশনের কথা শুনে আদিল যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। নিজের মধ্যে হওয়া ভাঙাচোরা মনকে কিছুটা শান্ত করতেই একের পর এক ড্রিঙ্ক করতেই থাকলো। মাথা অধিক হ্যাং হয়েছিল বিধায় ভুলে গেল রিদওয়ান যে প্ল্যান করেছিল তার কথা। কিন্তু যখন হুঁশে আসলো তখন নিজেকে সজ্জিত একটি বেডরুমে আবিষ্কার করলো। কি হয়েছে না হয়েছে তখন সে কিছুই বুঝতে পারেনি তৎক্ষণাৎ। কিন্তু যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে যায়। সানাকে নিজের পাশে অগোছালো দেখল। পাশে পড়ে আছে তাদের পরিহিত পোশাক, সাথে সামনে থাকা নানান মানুষ। সানার শরীরে তখন তারই শার্ট। বিষয়টা বুঝতেই ক্যাচ করে ফেলল সে। এইসবের মাঝেই সানার বলা আর্তনাদগুলো হৃদয়ে কড়া নাড়ল। নিজেকে উপস্থাপন করার জন্য কিছু বলতে নিলেই আবারও হঠাৎ মাথা ঘুরিয়ে উঠল। হয়তো নেশাটা তখনও কাটেনি। শরীর ঝুঁকিয়ে বসে থাকলো সে। ওটার বিন্দুমাত্র শক্তি ছিল না শরীরে। এইদিকে রিদওয়ানের প্রত্যেকটা বাক্যই সে শুনেছে, সাথে করা সানার ছেলে মানুষই। সবকিছু দেখেই আদিল ঘৃণ্যতম নজরে রিদওয়ানের দিকে তাকালো। রিদওয়ান তখনও আদিলকে দেখেনি। অদৃশ্যভাবেই যেন সবকিছু হচ্ছিল। নেশার ভার বেশিক্ষণ নিজেকে আর সামলে রাখতে পারল না। ঢলে পড়ল বেডের মাঝে। যখন জ্ঞান ফিরে তখন সে নিজের রুমের মধ্যে আবিষ্কার করে নিজেকে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে আসে আর হোটেলে হওয়া সকল কিছুই তাকে ডিটেলসে বলে। আদিল হাত মুষ্টিবদ্ধ করে তখনই সানাকে ছাড়াতে যায়। বিদেশের আইন খুব কড়া ছিল বিধায় সানাকে সাথে সাথে ছাড়াতে পারল না। এতে ভীষণ দৌড়াদৌড়ি করতেও হয় তাকে। বিজনেসের সাথে সানার বেল দুটো নিয়ে বেশ ভোগান্তির মধ্যেই পড়তে হয়েছে তাকে। রিদওয়ান যখন এই বিষয়টি জানতে পারে তখন আদিলের সাথে ভীষণ রাগারাগি করে। আদিল বারবার রিদওয়ানকে বলেছিল যাতে সানার কমপ্লেনটা উঠিয়ে নেয়, কিন্তু রিদওয়ান সেই কমপ্লেন কোনো মতেই উঠাবে না বলে দেয়। এক পর্যায়ে আদিল রাগের বশবর্তী হয়েই কোনো কিছু না ভেবে রিদওয়ানকে মারতে থাকে। রিদওয়ান নিজেও যেন ক্ষেপে ওঠে এরূপ আক্রমণে। এরপর থেকে তাদের সম্পর্কে ফাটল ধরে, সাথে আছে তাদের একে অপরের প্রতি বিতৃষ্ণা। এর মধ্যেই খবর আসে সানাকে কোনো এক বিত্তশালী মধ্যবয়সী ব্যক্তি তার বেল করিয়ে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরিয়ে আদিল তৎক্ষণাৎ ছুটে যায় সানাদের বাসায়। এরপর থেকে রহস্যজনকভাবেই সানা তার জীবন থেকে হারিয়ে যায় এক গোলক ধাঁধার মতো করেই। আদিল যেন আবারও অতল সমুদ্রের মাঝে তলিয়ে যায়। নিজেকে বড্ড অসহায় লাগতে শুরু করে তার। মনে মনে সবকিছুর জন্য দোষারোপ রিদওয়ানকে দিতে থাকে। আজ যদি রিদওয়ান সানাকে জেলে না পাঠাতো তাহলে তার মনের মধ্যে হারানোর যন্ত্রণার স্বরূপ এতটা পীড়া হতো না। সানাকে না পেলেও এক পলক দেখতে তো পেত। মেয়েটাকে ছুঁতে না পারলেও অনুভব করতে পারত। কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না। এভাবেই 2 বছর কেটে যায়। আদিল শুধুমাত্র অ্যানা আর সানির সাথে সম্পর্ক রাখে। এর মধ্যে একদিন সানার খবর পায় সে। তার মধ্যেই জানতে পারে মেয়েটা বিয়ে করে নিয়েছে তার থেকে 1.5 গুণ বয়সী লোকের সাথে। যে লোকটি তাকে জেল থেকে ছাড়িয়েছে তাকেই। তবে এতদিনে আদিল নিজেকে কিছুটা কঠিন ধাতুতে পরিণত করেছে বিধায় সানার প্রতি তেমন কোনো রাগ হয়নি। কারণ এখানে তার মনে হলো সানার এতে কোনো দোষ নেই। মেয়েটা পরিস্থিতির শিকার। নিজেকে বাঁচাতে হয়তো ওই লোকের কাছে নিজেকে সমর্পণ করেছে। এভাবেই দিন যেতে থাকে। সানার সাথে বিজনেসের কাজের সূত্রে নতুন করে পরিচিত হয়। খুব ভালো বন্ধুত্ব হয় তাদের মধ্যে। বলে রাখা ভালো, সানা আগেও কিন্তু আদিলকে চিনত না। যখন থেকে বন্ধুত্ব করে তখন থেকেই আদিলের ব্যাপারে জানতে পারে। সে যে রিদওয়ানের ক্লোজ ফ্রেন্ড ছিল এটাও জানতো না। যখন থেকে বন্ধুত্ব করে তখন থেকেই আদিলের ব্যাপারে জানতে পারে যে সে রিদওয়ানের ক্লোজ ফ্রেন্ড ছিল। বর্তমান আপনি ওনাকে ভুল বুঝেছেন আদিল ভাই। ওনার এখানে কোনো দোষ থাকলেও এতটাও দোষ ছিল না। উনি শুধু ঋষভ ভাইয়ের জন্য ন্যায় নিতে চেয়েছিল। ওনার মৃত্যুটা এভাবে বিফলে যেতে দিতে চায়নি আদিল ভাই। ভোরের কথাগুলো শুনে আদিল যেন মুহূর্তের মাঝেই ক্ষিপ্ত হয়েই পাশে থাকা চেয়ারে লাথি বসালো। এভাবে লাথি মারায় ভোর কেঁপে উঠল। ঋষভ কি বলেছিল? ওর মৃত্যুর প্রতিশোধ নিতে? হ্যাঁ, বলেছিল কি? বলেনি যখন, তখন তোর হাজব্যান্ড কোন সাহসে আমার সানার থেকে প্রতিশোধ নিল?
বল কোন সাহসে? জেলে যখন নিয়ে গেল তখন তোর জামাইকে পা ধরে জোর করেছিলাম যাতে সানার বেল করিয়ে দেয়। সে চাইলেই কিন্তু করতে পারত মেয়েটার বেল, কিন্তু তোর জামাই তো একটা জানোয়ার, করেনি আমার সানার বেল। কত দৌড়াদৌড়ি করলাম তার বেল করাতে, কিন্তু লাস্ট পর্যায়ে কি হলো? আমার সানা নিরুপায় হয়ে অন্য একজনের দখলে নিজেকে সমর্পণ করলো, নিজেকে জেল থেকে ছাড়ানোর জন্য। সে না চাইতেও হয়ে গেল কারো অর্ধাঙ্গিনী। এখনো বলবি তোর জামাই দোষ করেনি? হ্যাঁ, এখনো বলবো ওনার কোনো দোষ নেই। আমি জানি উনি যাই করেন না কেন, উনি সবসময় সঠিক ডিসিশন নেন। আর ওনার ডিসিশন যাই হোক না কেন, স্ত্রী হিসেবে আমি সবসময় ওনার ডিসিশনকে সম্মান করি। বন্ধ কর তোদের স্বামী স্ত্রীর মধ্যে থাকা বিশ্বাসের নাটকীয় কথা। জাস্ট সহ্য হয় না তোদের মিষ্টি আলাপন। আদিল কথাটা বলেই পাশে থাকা ড্রিঙ্কের বোতল থেকে ঢকঢক করে অর্ধেক বোতলটি খালি করে ফেলল। মাথা পুরোটাই কেমন যেন চিনচিন করে ব্যথা করছে। চোখের মধ্যে থাকা সানার মিষ্টি আদল যেন তার মনে বিষাক্ত কাটার মতোই অনুভূতি জাগ্রত করছে ক্ষণে ক্ষণে। মেয়েটাকে এই জীবনে আর পাওয়া হবে না হয়তো। সময়ই বা আর কত আছে তার কাছে। এর মাঝেই বাইরে গাড়ির আওয়াজ আসলো। আদিল নেশাশক্ত চোখেই দরজার দিকে তাকালো। দরজার বাইরে দুজন গার্ড দাঁড়িয়ে আছে বিধায় সহজে কেউ এই ঘরে প্রবেশ করতে পারবে না, আর না তো এই জায়গার ঠিকানা কেউ উদ্ঘাটন করতে পারবে। ভাবনার মাঝে গার্ডরা দরজা খুলে দিল। দরজা খুলতেই রিদওয়ান ভেতরে ঢুকলো। মুখের অবয়ব তার কঠিন। শক্ত চোয়াল নিয়েই রুমের ভেতরে থাকা আদিলের দিকে তাকালো। আশেপাশে তাকিয়ে ভোরকে খুঁজলেও তাকে কোথাও দেখতে পেল না। চলে এসেছি, তবে বউয়ের টানে বলতে হবে ইয়ার। বউয়ের জন্য ভীষণ মন পড়ছে তোর। ও কোথায়? আদিলের কথার প্রেক্ষিতে রিদওয়ান কথাটা বলেই আদিলের নিকট এসেই তার কলার চেপে ধরল। চুপ করে আছিস কেন? কোথায় ও? রিদওয়ানের এমনভাবে ভোরের খোঁজ করতে দেখে আদিলের মনের ভেতর পৈশাচিক আনন্দ হচ্ছে। মুহূর্তের মাঝেই শরীর দুলিয়ে হেসে উঠল সে। এরপর কাঁধে থাকা রিদওয়ানের হাত দুটো মুহূর্তের মাঝেই জোর করেই ছাড়িয়ে নিল। মেয়েদের মতো গায়ে হাত দিছিস কেন রিদ? তুই জানিস না তোর ছোঁয়া আমার সহ্য লাগে। একদম ছবি নামায়। আদিলের কথাগুলো সে গায়ে মাখল না। মুহূর্তের মাঝেই আদিলের মুখ বরাবর ঘুষি বসালো। একটাতেই কাজ হলো না, আরো কয়েকটা মেরেই আদিলকে দেওয়ালের মাঝেই চেপে ধরল। মস্করা করেছে আমার সাথে? তোর সাথে আমি ডলাডলি করতে এসছি নাকি বাস্টার্ড? লাস্ট বার জিজ্ঞেস করছে আমার স্পন্দন কই, কোথায় লুকিয়ে রেখেছে চোখে? বের করো কে আদিল, নইলে আজ কিন্তু এখানে তোর লাশ পড়তে লেট হবে না। আমার বউ কোথায়? বল জানোয়ার, বল। রিদওয়ানের এক একটা চিৎকারে যেন চার দেওয়াল কেঁপে উঠল। সাথে সাথে বাইরে থাকা গার্ডগুলো এসে নিজের বসের এরূপ পরিস্থিতি দেখে মুহূর্তের মাঝে রিদওয়ানের মাথায় লাঠি ধারা জোরে দুটো আঘাত করে। এভাবে আঘাত করে আদিলের কলারে থাকা হাত দুটো ছেড়ে দিয়েই রিদওয়ান মাথার পিছনে চেপে ধরে। ঝাপসা চোখে আদিলের কুটিল হাসি দেখতে দেখতেই মাটিতে ঢলে পড়তে নিলেই নিজেকে আবারও সামলে নিল। গার্ডগুলো আবারও আঘাত করার জন্য লাঠি উঁচিয়ে উঠাতে নিলেই রিদওয়ান তা ধরার আগেই পিছনে থাকা ব্যক্তিটি ধরে ফেলে। ভাই, মাথার পিছনে বাড়ি লাগার কারণে রিদওয়ানের চোখ কিছুটা ঝাপসা হয়ে আসে, কিন্তু তবুও নিজেকে সামলে রিকের কথাই উঠে পড়ে। মুহূর্তের মাঝেই রিক এসে আদিলের বুকে লাথি বসায়। আদিল যেহেতু ড্রাঙ্ক ছিল তাই লাথিটা পড়তেই ছিটে গিয়ে অন্যত্রে পড়ল। এইদিকে রিক তাড়াতাড়ি এসেই রিদওয়ানকে তুলল। রিকের পেছনে আয়ানার পুলিশও সাথে। পুলিশ এসেই সাথে সাথে আদিলকে ধরে ফেলে। আদিলকে ধরে ফেলে। এইদিকে রিদওয়ান নিজের তোয়াক্কা না করে চারিদিকে ভোরের খোঁজ করতে থাকে, কিন্তু রুমের কোথাও ভোরের কোনো চিহ্নও খুঁজে পায় না। নিজের মধ্যে থাকা অস্বস্তি নিয়েই আদিলের কলার চেপে ধরল, চোয়াল শক্ত করেই। ভোর কোথায়? কই লুকিয়ে রেখেছে চোখে? রিদওয়ানের এরূপ অবস্থা দেখে আদিল শরীর দুলিয়ে হেসে উঠল। হাসতে হাসতেই রিদওয়ানের চিন্তিত মুখের দিকে তাকালো। দম থাকলে খুঁজে নে তোর ভোরকে। আদিলের শ্লেষাত্মক কথা শুনে রিদওয়ানের চোখ মুখ শক্ত হয়ে গেল। সাথে সাথেই মুখের মধ্যে দুটো ঘুষি বসালো। এভাবে ঘুষি মারায় আদিলের নাক থেকে রক্ত বেরিয়ে এলো। বাস্টার্ড, তোর শত্রুতা তো আমার সাথে, তাহলে আমাদের মাঝে ভোরকে কেন টানলি? হ্যাঁ বল, ওকে কেন আমাদের মাঝে আনলি? আদিল নিজেকে সামলে নিবু নিবু চোখেই মুচকে হাসলো। ভীষণ মজা লেগেছে তোর ভোরকে কষ্ট দিতে। আরও বেশি কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তোর ভোরটা এতটা আদুরে যে বেশি কষ্ট দিতে পারলাম না। আদিল নিজেকে সামলে নিবু নিবু চোখেই মুচকে হাসলো। আদিলের কথাগুলো শুনে রিদওয়ানের বুক কামড়ে উঠল।
সাথে সাথেই মাথাটা কেমন যেন ঘুরিয়ে উঠল। রিক ভাইয়ের অবস্থা বুঝতে পেরে আদিলের সামনে হাঁটু গেড়ে বসলো। আদিল ভাই, প্লিজ বলে দাও না ভাবি কোথায়? দেখো এখানে তো ভাবির কোনো দোষ নেই। দোষ নেই বলছিস? কথাটা বলেই অশ্রুযুগল চোখেই রিদওয়ানের দিকে তাকালো। ওর সবচেয়ে বড় দোষ হলো হৃদয়ের দুর্বলতা হওয়া। যদি সে হৃদয়ের দুর্বলতা না হতো তবে কখনোই তাকে কষ্ট পেতে হতো না। তবে যাই বলিস, তোর বউটা কিন্তু সেই। আদিলের কথা শুনে মুহূর্তের মাঝেই রিদওয়ান নিজের দুর্বল শরীর নিয়েই শরীরের জোরে আঘাত করতেই আদিল নেতিয়ে পড়ে। ভোর কোথায়? বল আদিল, কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? রিদওয়ানের কথার উত্তর আদিল আর দিতে পারল না। ছেলেটা সেন্স হারিয়েছে। তখনই একজন পুলিশ কনস্টেবল দৌড়ে এসে রিদওয়ানদের পিছনে দাঁড়ায়। স্যার, ম্যামকে পাওয়া গেছে। লোকটির কথায় রিক আর আয়ান পিছু ফিরল। রিদওয়ান তৎক্ষণাৎ বসা থেকে উঠেই লোকটির নিকটে গিয়ে দাঁড়িয়েই। পেয়েছো আমার ভোরকে? কই সে এখন? রিদওয়ানের কথায় লোকটি কোনো মতে বলল তার সাথে আসতে। লোকটির কথা শুনে সবাই সেখানেই গেল যেখানে ভোরকে রাখা হয়েছে। রিদওয়ান নিজের পায়ের গতি যেন দৌড়ে রূপ নিল। কয়েক জায়গায় হোঁচট খেতে খেতেও নিজেকে সামলে নিল। লোকটি গিয়েই তাদের আনা অ্যাম্বুলেন্সের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। লোকটি দাঁড়ানোতে রিদওয়ান নিজেও পায়ের অবস্থান থামিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে তাকাতেই তার হৃৎপিণ্ড ছেদ করে উঠল। ভোর তখন আদিলের সাথে কথা বলা অবস্থাতেই নিজেকে বহু কষ্টে বাঁধন থেকে ছাড়িয়ে নেয়। এরপর আদিলকে ধাক্কা মেরেই জানালা দিয়ে পালিয়ে যায়। আদিল ড্রাঙ্ক ছিল বিধায় ভোরের পিছনে সাথে সাথে যেতে পারেনি। কিন্তু যখন নিজেকে সামলে যেতে নিবে তখনই রিদওয়ান চলে আসে। ভোর তখন দিকবেদিক হারিয়ে দৌড় দিল। মাঝপথে দৌড়াতে গিয়ে কিছুতে বেঁধেই পড়ে যায়। মাথাটা তৎক্ষণাৎ একটা ডালের পাশে লাগতেই পুরো শরীর কেমন যেন ঝিম করে ওঠে। এরপর আর কিছু মনে নেই। রিদওয়ান অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকেই ভোরের শরীরটা শক্ত করেই চেপে ধরল। কোনো কিছু না ভেবেই পুরো মুখ জুড়ে চুমু খেতে লাগলো। চোখের অশ্রুরা আজ কঠিনভাবেই ভিড় জমেছে বিধায় ভোরের মুখমণ্ডলে তার স্রোত সমান্তরালভাবেই পড়ছে। এতে ভোরের পাপড়ি কিছুটা কেঁপে ওঠে। সেন্স ফিরতেই নিজেকে রিদওয়ানের বাহুতে বন্দি পেল, সাথে রিদওয়ানের করা পাগলামিগুলো। ব্যক্তিগত স্বামী? ভোরের ফিসফিসিয়ে কথাগুলো কানে যেতেই রিদওয়ান তৎক্ষণাৎ নিজের কার্য থামিয়ে ভোরের শুকনো মুখের দিকে তাকালো। কপালে থাকা চোটের নিশান দেখে রিদওয়ান চিন্তিত হলো ভীষণ। সাথে গালে থাকা থাপ্পড়ের দাগগুলো দৃশ্যমান হলো। বেশি ব্যথা পেয়েছিস কলেজে? মাথায় চোট কি করে পেলে বউ? খুব কষ্ট হচ্ছে তোর? রিদওয়ানের বলা বাক্যগুলো শুনে ভোর তৎক্ষণাৎ উত্তর করতে পারল না। নিজেকে কিছুটা স্বাভাবিক করে রিদওয়ানের গালে হাত রাখলো। আমি ঠিক আছি, চিন্তা করবেন না। এতক্ষণ আপনি ছিলেন না তাই ব্যথা অনুভব করেছি ভীষণ, কিন্তু এখন তো আপনি আছেন তাই ব্যথাটাও পালিয়েছে আপনার স্পর্শে। শ্শ্, আর কোনো কথা না। ব্যথা হচ্ছে কোথাও? আর কোথায় চোট পেয়েছ? রিদওয়ান কথাটা বলেই ভোরের শরীরের জায়গাগুলো পর্যবেক্ষণ করতে থাকলো। শান্ত হন প্লিজ। দেখুন, আর কোথাও ব্যথা পাইনি আমি, শুধুমাত্র কপালে একটু লেগেছে। রিদওয়ান তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে থাকা মহিলা ডাক্তারকে নির্দেশ দিল তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। ডাক্তার নিজের কাজ শুরু করতে চাইলেই রিদওয়ান ভোরকে এভাবে জড়িয়ে ধরার জন্য পারল না। স্যার, এভাবে ম্যামকে জড়িয়ে ধরলে তো ওনার ট্রিটমেন্ট করতে কষ্ট হবে। ডাক্তারের কথায় ভোর রিদওয়ানকে ছাড়ানোর চেষ্টা করলো। এতক্ষণ লজ্জা না লাগলেও এখন ভীষণ লজ্জা লাগছে তার। কি হলো? ও এমন ছটফট করছে কেন? আর আপনি? আমার বউ যেভাবে আছে সেভাবেই থাকুক। আপনি এইভাবে ওর চিকিৎসা করুন। রিদওয়ানের কথা শুনে ডাক্তার অবাক হলো ভীষণ। না মানে অ্যাম্বুলেন্সের জায়গাটাও কম, সাথে রিদওয়ান যেভাবে ভোরকে জড়িয়ে ধরে আছে এতে তার চিকিৎসা করা কিছুটা টাফ। কি বলছেন এইসব? আর ছাড়ুন আমায়। এভাবে জড়িয়ে ধরে রাখলে উনিও ট্রিটমেন্ট কি করে করবে? আমি এটা জানতে আগ্রহী নই। ওনার কেস উনি হ্যান্ডেল করুক, কিন্তু আমি তোমায় কিছুতে ছাড়ছি না। যদি আরেকবার ছাড়ার কথা বলে তবে আজ কিন্তু এই একটা লঙ্কা কাণ্ড বাঁচিয়ে দেব। রিদওয়ানের ধমক শুনে ভোর আর কিছু বলার সাহস পেল না। এভাবেই ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা করল। ভাই তোমার মাথায় চোট। রিকের কথায় রিদওয়ান মোবাইল থেকে নজর সরিয়ে আশেপাশে তাকিয়ে মাথার পিছনে হাত লাগিয়ে দেখল রক্ত পড়ছে না আর। হয়তো জমাট বেঁধেছে, তবে চিনচিন ব্যথাটা এখনো আছে। ভোর আপাতত রিদওয়ানের গাড়িতে ঘুমোচ্ছে। শরীর ক্লান্ত থাকায় তৎক্ষণাৎ রিদওয়ানের বুকে ঘুমিয়ে পড়ে। ওই বাচ্চাটার খবর কি? আদিল ভাইকে কাস্টে দিতে নিয়ে গেছে। ডোন্ট ওয়ারি ভাই, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। মনে রাখবে, আমার বউ যত টানা কষ্ট পেয়েছে তার থেকেও যেন 3 গুণ কষ্ট তাকে দেয়া হয়। আমি চাই না এই বাচ্চাটা আর কখনো যেন ভোরের দিকে হাত বাড়ায়।
জি ভাই, ওই ব্যবস্থা করব। এখন তুমি প্লিজ নিজের ট্রিটমেন্টটা করো, পরে না হলে সমস্যা হতে পারে। দাদা ভাই রিক ঠিকই বলেছে, তুমি প্লিজ মাথা ট্রিটমেন্টটা করো। পরে ভোর যদি এটার ব্যাপারে জানতে পারে তখন কিন্তু তাণ্ডব চালাবে আমাদের উপরে, সাথে তোমাকেও ছাড়বে না। বুঝই তো তোমার বউ তোমার প্রতি ঠিক কতটা পজেসিভ। আয়ানের কথা শুনে রিদওয়ান তৎক্ষণাৎ গাড়ির দিকে তাকালো, যেখানে ভোরের মাথাটা কিছুটা হেলে আছে। মেয়েটা ঘুমিয়ে গেলে দিন দরিয়ার খবর থাকে না। মুচকি হেসে নিজের স্পন্দনকে স্বাভাবিক করলো। এরপর সেখানে থাকা ডাক্তারকে দিয়ে মাথার চোটের চিকিৎসা করিয়ে নিল। ব্যথা হালকা পেয়েছে বিধায় কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিল আর বলল যাতে একজন নিউরো সার্জন দেখিয়ে নিতে। এতে ভেতরের নার্ভে কোনো সমস্যা হয়েছে কিনা তা টেস্ট করলেই বোঝা যাবে। ডাক্তারের কথা শুনে রিকার আয়ান সাথে সাথেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হৃদওয়ানও এতে দ্বিমত করল না। 1 মাস পর সকলেই আজ হসপিটালে পায়চারি করছে। ভোর তো কান্না করতে করতেই নিজের অবস্থার 12টা বাজাচ্ছে। আজ সকালের দিকে অন্তির প্রস্রব ব্যথা ওঠে। সাথে সাথে রিক অন্ত্রীকে কোলে নিয়ে হাসপাতালে ছুটে। আগে থেকেই সবকিছু ব্যবস্থা করা ছিল বিধায় এখানে এসে তেমন কোনো সমস্যা হয়নি। তবে অন্তির কষ্টগুলো ভোরের চোখে এখনো ভাসছে। মা হওয়া যে কতটা কষ্ট সে তা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। অন্তির ব্যথা দেখে ভোরও ফুপিয়ে কান্না করতে থাকে। একদিকে রিক তার বউ অন্তিকে সামলাচ্ছে তো অন্যদিকে রিদওয়ান তার বউকে। দুই ভাই যেন দিশেহারা হয়ে পড়ল। কি ব্যাপার হানি, ব্যথা তো বনের উঠেছে, তুমি কান্না করে গঙ্গা যমুনা স্রোত দিচ্ছ কেন? রিদওয়ানের পিঞ্চ মারা কথা শুনে ভোর অশ্রুযুগল চোখে তার দিকে তাকিয়ে আবারও মুখ খুলে কান্না করতে থাকলো। এভাবে আবারও কান্না করায় রিদওয়ান হতাশ হলো। এই মেয়ে আজ যেন কান্না করতে করতেই তার স্পন্দনের গতিকে ত্বরান্বিত করবে। আচ্ছা শোনো, আর কান্না করো না চান, হয়েছে তো। এভাবে কান্না করলে তো অন্তু নিজেও দ্বিগুণ কষ্ট পাবে। তুমি কি চাও অন্তু দ্বিগুণ কষ্টের মাঝে থেকে আমাদের বংশকে জন্ম দিক? আমার কান্নার সাথে অন্তুর দ্বিগুণ কষ্টের সম্পর্কটা কি? এই যে অন্তুকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, এখন আমাদের উচিত উপরওয়ালার নিকট অন্তর আর বাচ্চাটা সুস্থ থাকার জন্য শরণাপন্ন হওয়া। উনি যদি সন্তুষ্ট হন তবেই তো অন্তু আর বাচ্চা দুজনে সুস্থভাবে আমাদের কাছে আসবে। কিন্তু তুমি যদি এভাবে কান্না করো তাহলে তো উপরওয়ালা নারাজ হবে, তখন তো অন্তুকেও কষ্ট দেবে। যতই হোক এই সময় কান্না করলে হবে না, কারণ একমাত্র কান্নার আওয়াজ করবে নব্য জন্ম হওয়ার শিশু। বুঝছো তো বউ? রিদওয়ানের কথা শুনে ভোর কিছুটা শান্ত হলো। তৎক্ষণাৎ ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। মুহূর্তের মাঝেই সবকিছু স্তব্ধ হয়ে গেল। রিক নিজেও যেন মুখ থেকে হাত নামিয়ে থিয়েটারের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকলো তার অংশের মুখটা এক ঝলক দেখার জন্য। বাড়ির সকলেই তখন অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে থিয়েটারের রুম খুলেই একজন নার্স বের হলো, তার হাতে সাদা তোয়ালে পেঁচানো সদ্য জন্মানো নবজাতক শিশুটি। কংগ্রাচুলেশন মিস্টার রিক, আপনার পুত্র সন্তান হয়েছে। কথাটা বলেই নার্সটি খুব সাবধানে রিকের হাতে শিশুটিকে তুলে দিল। রিক কাঁপা কাঁপা হাতে নিল তার অংশকে। আমার ওয়াইফ। মিসেস অন্তিও সুস্থ আছেন, কিছুক্ষণ পরেই বেডে শিফট করা হবে। নার্স কথাটা বলেই ভেতরে চলে গেল। এইদিকে রিকের চোখ থেকে তখন ফোঁটায় ফোঁটায় জলরাশি পড়ছে অবিলম্বে। সাথে সাথেই বাচ্চাটিকে হালকা উঁচু করে কানের মাঝে আজান ধ্বনি শোনালো। আম্মু দেখো, আবার অংশ এসেছে। আবার অন্তি আমাকে আমার অংশ দিল। আম্মু দেখো তো, ওইটুকু মেয়েটা কত বড় কার্য করলো আমাকে ওকে দিয়ে। আমার এখন কি করা উচিত আম্মু? আমি না বুঝছি না কি করব। এত খুশি কেন লাগছে আমার? বাবা হঠাৎ কি এত সুখের? রিকের কথা শুনে তুর্না আর আফসানা হাসলো ভীষণ। ছেলেটা অতি খুশিতে পাগলামি করছে। ওরা নিজেরাই তখন রিক থেকে বাচ্চাটাকে নিতে চাইলে রিক দিল না। না, তোমরা আগে নিবে না, আগে আমার ভাই নিবে ওকে। আমার ভাই আগে ওকে আদর করবে, তারপর তোমরা লাইনে আসবে। কথাটা বলেই রিক পেছনে ফিরে রিদওয়ানের কাছে শিশুটিকে দিল। আরে আগে আম্মুকে দে, এরপর আমি দেব। না ভাই, আগে তুমি নাও ওকে। আমার ছেলে যাতে তোমার মতো একজন আদর্শ সন্তানে বড় হয়, তার জন্য ওকে দোয়া করে দাও। রিকের কথা শুনে রিদওয়ান অবাক হলো, তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। সাথে সাথে বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে থাকলো। রিক বাচ্চাকে নিয়ে কিছুটা কাঁপলেও রিদওয়ান একদম স্বাভাবিকভাবেই নিয়েছে। এতক্ষণ বাচ্চাটি কান্না করলেও রিদওয়ানের কোলে যেতেই কান্না অফ হয়ে গেল। বাচ্চাটি চোখ মেলে রিদওয়ানের দিকে তাকিয়েই উ উ আহ করতে থাকলো। ভোর সেটা দেখে ঠোঁট উল্টে ফেলল। বাচ্চাটাকে তারও কোলে নিতে ইচ্ছে করলো, কিন্তু রিদওয়ান আদর করেই তুর্নার কোলে দিয়ে দিল।
একে একে সকলেই বাচ্চাটিকে নিল, শুধু ভোর ব্যতীত। এসব দেখে তার আবারও কান্না পেল। তাকে কেউ দেখছে না কেন? সেও নিবে তো বাচ্চাটিকে। এর মধ্যেই অন্তিকে অপারেশন থিয়েটার থেকে বের করা হলো। কিছুক্ষণের মধ্যেই তাকে কেবিনে দেওয়া হলো। বাচ্চাটিকে সেখানেই নিয়ে গেল সবাই মিলে। রিদওয়ান আপাতত ফার্মেসিতে গিয়েছে কিছু ওষুধ আনতে। এর কিছুক্ষণ পরেই রিদওয়ান ওষুধ নিয়ে আসলে ভোরকে কেবিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। এই মেয়ে এতক্ষণ না অন্তির জন্য কান্না করতে করতেই নিজের নাজেহাল অবস্থা করছিল, তাহলে এখন অন্তির কাছে না গিয়ে এখানে কি করছে? কি ব্যাপার হানি, এখানে দাঁড়িয়ে আছো যে? ভেতরে আমাকে কেউ যেতে বলেনি, আর না কেউ পুচকোকে আমার কোলে দিয়েছে। সবাই ভুলেই গিয়েছে যে ভোর নামেও কেউ একজন আছে তাদের পরিবারে। ভোর ভারাক্রান্ত মন নিয়ে কথাটা বলেই রিদওয়ানের ঘাড়ে মুখ গুজে দিল। আমি পুচকোকে কোলে দিব। ভোরের কথায় রিদওয়ান তার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা দিন দিন তার কাছে বাচ্চার মতো হয়ে যাচ্ছে। আগে কথায় কথায় ঝগড়া করত, আর এখন সেই ঝগড়ার সাথে যোগ হয়েছে বাচ্চামো কান্নার, সাথে আছে হাজারো বাহানা। কিরে, সবে আমার বউটাকে বলে গেলে? এদিকে বউ আমার বাচ্চাকে কোলে নিতে না পেরে ঠোঁট উল্টাচ্ছে। রিদওয়ানের কথায় রিক আর অন্তি দুজনেই দরজার দিকে তাকালো। তুর্না আফসানা বাচ্চাকে নিয়ে খেলছে। ভোর, তুই এখনো বাইরে কেন? বাইরে কি সাথে আছে? তোর কেউই নাকি ওকে ভেতরে যেতে বলিস না, তাই মহারানী রাগ করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্যা বাহাচ্ছে। রিদওয়ানের কথার মানে রিক সাথে সাথেই বুঝতে পারে। এইদিকে তুর্না নিজেই গিয়ে বাচ্চাকে ভোরের কোলে দিয়ে দেয়। ভোর নিতে ভয় পেলেও সুন্দর করে শিখিয়ে দিল কিভাবে বাচ্চাকে নিতে হয়। সাবধানে বাচ্চাকে নিতেই ভোর যেন প্রচণ্ড খুশি হলো। ওদের কাছে গিয়েই তাদের বোনেদের রাজ্যের আলাপ শুরু করে দিল। সাথে বাচ্চাটাকে কিছুক্ষণ পরপরই দেখছে আর খুশির জোরে আস্তে আস্তে করে চুমু খাচ্ছে। রিদওয়ান আর রিক এদের কাণ্ড দেখে বেজায় অবাক হলো। এতক্ষণ দুই বোন যেন অতল সাগরে ডুবেছিল। যে এক হলো, দুজন নিজেদের স্বামীকে ভুলে গিয়ে বাচ্চাকে নিয়ে রাজ্যের আলাপ নিয়ে পড়ল। তবে যাই হোক, দুজনই যে নিজেদের আনন্দের মাঝে বাচ্চাটাকে আগলে রাখছে, সেটা দেখেও তৃপ্তি লাগছে তাদের। অন্তি আর তার বাচ্চাকে নিয়ে 2 দিন পরে শিকদার ভিলায় ফিরে সবাই। এর মধ্যেই বাড়িতে যেন বিয়ের ধুম পড়ে যায়। আয়ানের বিয়ে আর 5 দিন পরেই। বলে রাখা ভালো, ভোর আর অন্তির বান্ধবী মেহেরিনের সাথে আয়ানের প্রেম সংগঠিত সম্পর্ক ছিল। আস্তানা যখন আয়ানের বিয়ের জন্য উঠে পড়ে লাগে, তখন আয়ানের মুখ থেকেই শুনতে পায় তার পছন্দের কথা। সকলে শুনে খুশি হলেও ভোর আর অন্তি যেন আকাশ থেকে পড়ল। তাদের বান্ধবী প্রেম করেছে তাদেরই ভাইয়ের সাথে, আর তারা টেরও পেল না। বিষয়টা নিয়ে মেহেরিনের সাথে ফোনালাপে এক ঝাঁক ঝগড়া হয়েছিল। মেহেরিন কোনো মতে আয়ানের সাহায্য নিয়ে দুই বান্ধবীর রাগ ভাঙায়। সাথে এটাও বলে যে তাদের জন্য এই বিষয়টা নাকি সারপ্রাইজ রাখতে চেয়েছিল। সবকিছু স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে অন্তি আর রিকের ছেলে নামকরণও করা হয়। নাম আগে থেকে ঠিক করে রাখায় নাম নিয়ে তেমন কোনো ঝামেলা হয়নি। দুজনের নামের সাথে মিলিয়ে এই নাম রাখা হয় অরিত্র তালুকদার। সবার নামটা খুবই পছন্দ হয়। ভোর তো পারে না সারাদিন অরিত্রকে নিয়ে শুয়ে বসে থাকতে। মেয়েটা যে এত বাচ্চা পাগল আগে কারো ধারণা ছিল না। রিদওয়ান নিজেও ভীষণ অবাক হয়। হানি, অরিত্রকে অন্তর কাছে দিয়ে এসো, বাচ্চাটা খিদে লেগেছে হয়তো। রিদওয়ানের কথায় ভোর ব্রু কুচকালো। কিছুক্ষণ আগেই তো অরিত্র দুধ খাইয়ে আসলো, এখন কি আবারও দুধ খাবে নাকি? অরিত্র কিছুক্ষণ আগেই খেয়েছে, এখন আবার খাবে কোন আক্কেলে? আপনি জানেন না নবজাতক শিশুদের 1.5 ঘন্টা পর পর খাওয়াতে হয়? আর ও তো খেয়েছে এখনো 30 মিনিটও হয়নি। ভোরের কথা শুনে রিদওয়ান হতাশার নিঃশ্বাস ফেলল। কেন যেন অরিত্রর প্রতি জেলাস হচ্ছে তার। এই মেয়ে তো অরিত্রকে ছাড়েই না। অন্তু নিজেও বাচ্চাকে ভালোভাবে আদর করতে পারে না। অবশ্য এতে অন্তি কিছু বলে না, কারণ সে নিজেই এখন চলতে পারছে না। অন্তত 1 মাস লাগবে ওর স্বাভাবিক হতে। সেই অনুযায়ী ভোর বাচ্চাটার অল টাইম খেয়াল রাখে, চোখের পলক থেকে উধাও হতেও দেয় না। রিদওয়ান কথাগুলো ভেবেই ক্লান্তিময় নিঃশ্বাস ছাড়ল। বউটাকে মন মতো করে আদর করতে পারছে না, সাথে বউ নিজেও তাকে আগের মতো যত্ন করছে না। এতে তার কাজের প্রতিও মনোযোগ সরে যাচ্ছে। কি এক যাতা অবস্থা! ভোর একপাশে শুয়েছিল বিদায় রিদওয়ান সেই সুযোগেই পরনের টি শার্ট খুলেই বোরকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল। কি করছেন? অরিত্র উঠে যাবে তো। উঠবে না হানি। কথাগুলো বলতে বলতেই রিদওয়ান ভোরের পুরো ঘাড় জুড়ে ঠোঁটের স্পর্শ দিতে থাকলো। ভোর কোনো মতে রিদওয়ানকে পেছন থেকে ধাক্কা মারতে নিলেই রিদওয়ান তৎক্ষণাৎ তার হাত ধরে ফেলল। বাচ্চা সামলাচ্ছ ঠিক আছে, কিন্তু জামাইকে সামলাতে হবে। আপনাকে সামলাতে যাবো কেন? আপনি কি বাচ্চা? হুম,
আমার হানির কাছে আমি এখন বড় বাচ্চা। সো হানি, আই ওয়ান্ট ইউর ডিপ কেয়ার। ইউ নো দ্যাট? হোয়াট ডু আই মিন? রিদওয়ানের নেশাসক্ত কথা শুনে ভোর কিছুটা কেঁপে উঠল। এতদিনেও তোমার কাঁপাকাঁপি থামাতে পারলাম না। আমাকে তোমায় নতুনভাবে স্পর্শ করেছে হানি। রিদওয়ান কথাটা বলেই ভোরের মধ্যে ডুব দিতে নিলেই বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সাথে সাথেই ভোর রিদওয়ানকে জোরে ধাক্কা মেরে অরিত্রকে কোলে নেয়। এইদিকে ভোরের ধাক্কা খেয়ে রিদওয়ান ডিরেক্ট বেডের নিচে পড়ে যায়। এভাবে পড়ে যাওয়ায় রিদওয়ান অবাক নজরে ভোরের দিকে তাকিয়ে থাকে। ভোর অরিত্রকে সামলাচ্ছে আর এদিক ওদিক হয়ে পায়চারি করে কান্না থামানোর চেষ্টা করছে। যখন দেখলো কান্না থামছে না, তখন চিন্তিত বদন নিয়েই পিছনে রিদওয়ানের দিকে তাকালো। প্রথম তাকানোতে তাকে বেডে না পেয়ে নিচের দিকে দেখলো। রিদওয়ান দুই হাঁটু ভাঁজ করে গালে হাত দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। আপনি নিচে বসে আছেন কেন? অরিত্র সোনার কান্না থামছে না তো, ওকে শান্ত করার ব্যবস্থা করুন। ভোরের কথা শুনে রিদওয়ান মন খারাপ করেই দাঁড়িয়ে পড়ল। এরপর অরিত্রকে ভোরের কোল থেকে নিয়ে পায়চারি করতে করতেই কান্না থামালো। বাহ, আপনি নিজেও তো বাচ্চা সামলাতে পারেন। আমার কোলে তো কান্না থামছিলই না, আর আপনার কোলে দিতেই কান্না থেমে গেল। ভোরের কথা শুনে রিদওয়ান মুচকি হেসেই অরিত্রর কপালে উষ্ণ স্পর্শ দিল। রিদওয়ানের এরূপ কাণ্ড দেখে ভোরের খুব ভালো লাগলো। খুশির আমেজের মধ্যেই চোখের মধ্যে অশ্রুরা ভিড় করলো। আপনি অনেক ভালো বাবা হবেন রিদওয়ান। এখন থেকেই প্রস্তুতি নিন ভবিষ্যতের দায়িত্ব নিতে। ভোরের কথাটা ঠিক বুঝল না। প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে কিছু বলতে নিলেই দরজায় টোকা পড়ে। ভোর সেই আওয়াজ শুনে দরজা খুলে দিল। দরজা খুলতেই অন্তি আর রিক রুমের ভিতর ঢুকলো। এত রাতে ভাই ভাবির ঘরে ঢুকতে দ্বিধা লাগলেও ছেলেটাকে আদর না করেও থাকতে পারছে না। রিদওয়ান ওদেরকে দেখে গায়ে টাওয়াল জড়ালো। তোমাদের ডিস্টার্ব করলাম এত রাতে। আসলে অরিত্রকে ছাড়া আমাদের ঘুম আসছিল না, তাই আর কি। রিক আমতা আমতা করে কথাটা বলেই ভাইয়ের দিকে তাকালো, যে তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ভালোই হলো তোরা এসছিস। কিছুক্ষণ পর আমি দিয়ে আসতাম অরিত্রকে। কথাটা বলেই রিকের কোলে অরিত্রকে দিল। রিক সাবধানে বাচ্চাকে নিল। এদিকে অন্তি ভোরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে ভ্রু উঁচিয়ে কিছু একটা ইশারা করলো। ভোর সেই ইশারা বুঝতে পেরেই কিছুটা লজ্জা পেয়ে ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে না বোঝালো। অন্তি ভোরের কানে ফিসফিস করেই, এখনো লুকিয়ে রেখেছিস কথাটা? পরে যদি দেরিতে বলার জন্য দাদাভাই রাগ করে তখন? কিছু হবে না, আপাতত ওনাকে এই ব্যাপারে সারপ্রাইজ দিতে চাইছি। খবরদার দাদা ভাইয়ের চামচি একদম মুখ খুলবি না। ভোরের কথা শুনে অন্তি ভেঙচি কাটলো। সে কি আর সাধে চামচি হয়েছে নাকি? দাদাভাই তো তাকে এটা ওটা দিত বলেই ভোরের নারী নক্ষত্রের খবর সবই রিদওয়ানের নিকট পৌঁছাতো। একদম চামচি বলবি না। আমার হেল্প ছাড়া কিন্তু তোদের মিল জিন্দেগিতেও হতো না, বুঝলি? হাহ, আসছে আমার ঘটক রে। শোন, তোর প্যাচাল শুনবো না আর। কালকে প্ল্যানিং বল। ভাইয়ার বিয়েতে কি পরবি, লেহেঙ্গা নাকি শাড়ি? লেহেঙ্গা। তুই? আমি শাড়ি পরবো। ভোর আর অন্তি আরো কিছু কথা বলল। এরপর ওদের কথা শেষ হতেই রিক আর অন্তি অরিত্রকে নিয়ে বেরিয়ে পড়লো রুম থেকে। ওরা বের হতেই রিদওয়ান সাথে সাথেই দরজা অফ করে ভোরের অতি সন্নিকটে এসেই তাকে কোলে তুলে নিল। এভাবে কোলে নেওয়ায় ভোর কিছুটা অবাক হলেও নিজেকে সামলে নিল। রিদওয়ান আস্তে করেই ভোরকে শুয়ে দিয়ে ঠোঁট যুগল একত্র করতে গেলেই ভোর তৎক্ষণাৎ রিদওয়ানের মুখের সামনে হাত রেখে আটকে দিল। What happened, honey? Right now, my only thirst is for you. Please, don't stop me. রিদওয়ানের পুরো কথাটাই শুনেছে সে, কিন্তু তবুও নিজেকে এই তৃষ্ণার্ত পুরুষ থেকে মুক্ত হতে হবে, নইলে পরে এইসব নিয়ে সমস্যা হতে পারে। নিজের অনুভূতিকে সামলে কোনো মতে উচ্চারণ করলো। আমার শরীরটা খুব খারাপ লাগছে ব্যক্তিগত স্বামী। ভোরের কথা শুনে রিদওয়ান তৎক্ষণাৎ ভোরের কপাল গাল চেক করতে থাকলো। জ্বর নেই দেখে কিছুটা শান্ত হলেও পুরোটা শান্ত হতে পারল না। কেমন লাগছে তোমার? বেশি খারাপ লাগছে কি? রিদওয়ান কথাটা বলেই ভোরকে শোয়া থেকে উঠিয়েই গালে হাত দিল। Tell me, honey. বেশি খারাপ লাগছে কি? চলো ডাক্তার কাছে যাই। আরে আরে, আপনি এত প্যানিক কেন হচ্ছেন? আসলে শরীরটা একটু দুর্বল লাগছে, বেশি কিছু হয়নি, প্লিজ প্যানিক করবেন না। ভোরের কথাটা রিদওয়ান হয়তো বুঝতে পারল। সাথে সাথেই ভোরকে নিয়েই শুয়ে পড়ল। এরপর ভোরের মাথাটা নিজের বুকের মধ্যে রেখেই ধীরে ধীরে মাথায় হাত বুলাতে থাকলো। ঘুমাও হোয়াইট অ্যাঞ্জেল। রাগ করেছেন আপনি? ভোরের কথা শুনে রিদওয়ান মুচকি হেসেই ভোরের চুলের ভাঁজে চুমু আঁকলো। রাগ করার কোনো কারণ আছে কি? না মানে আপনাকে আটকালাম। Shh, don't talk.
সবার আগে তোমার শরীরের সুস্থতা, এরপর অন্য কিছু। সে ছোট্ট মাথায় এত প্রেশার নিতে হবে না, ঘুমিয়ে পড়ো। রিদওয়ানের কথা শুনে ভোর তৎক্ষণাৎ রিদওয়ানকে একপাশ থেকেই জড়িয়ে ধরেই চোখ কাটল। এরপর আস্তে আস্তে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। রিদওয়ান নিজেও গভীর নিঃশ্বাস ফেলে নিজেও ডুবে গেল ঘুমের অতল সমুদ্রে। একদিন পর, কিছুক্ষণ আগে আয়ান আর মেহেরিনের বিয়ে সম্পূর্ণ হয়েছে। এখন সবাই মিলে মেহেরিনকে নিয়ে আয়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। বিদায় বেলা শেষ হতেই একে একে সকলেই নির্দিষ্ট গাড়িতে উঠে পড়ল। গাড়ি স্টার্ট হতেই রওনা হলো নিজেদের গন্তব্যে। বিয়েটা রাতে হওয়ায় সকলে বাসায় যেতে যেতে রাত 10টা বাজবে। 10টা 20 হতেই একে একে সব গাড়ি থামতেই নেমে আসলো সকলেই। তবে এই সবার মাঝে বোরকে কিছুটা উদ্বিগ্ন লাগলো। মনে হচ্ছে সে স্বাভাবিক নেই। সে অবস্থাতেই মুখ চেপে ধরেই শিকদার ভিলায় দৌড়ে প্রবেশ করলো। এভাবে হঠাৎ বোরকে দৌড়ে যেতে দেখে সকলেই চিন্তিত হলো। অন্তি বাচ্চাকে সামলাতে সামলাতেই নিজের বাপের বাড়ি গিয়ে ঢুকলো। ভোরের অবস্থা সে দেখলেও আপাতত কিছুই বলল না। যা বলার সে নিজেই বলবে। হাসি মুখ নিয়েই নিজের ভাই ভাবিকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। এদিকে ভোরকে এভাবে দৌড়ে যেতে দেখে রিদওয়ান তৎক্ষণাৎ গাড়ির চাবি গাড়িতে রেখেই ভোরের পিছু পিছু দৌড় মারল। শিকদার ভিলায় ঢুকতেই ভোরের কোনো হদিশ পেল না। এত অল্প সময়ের মধ্যেই মেয়েটা কোন দিকে গেল? স্টাফের কথা শুনে রিদওয়ান তৎক্ষণাৎ রুমের দিকে গেল। দরজা হালকা ভিড়িয়ে থাকায় তৎক্ষণাৎ দরজা ঠেলেই ভেতরে ঢুকলো। হঠাৎ আলো থেকে অন্ধকারে চলে আসায় রিদওয়ান চোখ বন্ধ করে আবার খুলল। আবারও অন্ধকার দেখল। হঠাৎ এত অন্ধকার কেন রুম হঠাৎ এত অন্ধকার কেন রুম বুঝতে পারল না। তাই নিজেকে স্বাভাবিক করেই ভোরকে ডাকতে লাগলো। কিন্তু ভোর তখনও উত্তর দিচ্ছে না দেখে রুমের সুইচ যেখানে আছে সেখানে হাতড়েই লাইট জ্বালালো। লাইট জ্বালাতেই বিভিন্ন রকমের ঝলমলে আলোকিত বাতির রেশেই চোখে হাত দিয়ে আলো রাখার চেষ্টা করলো। যখন আলো চোখের সংস্পর্শে এসে সহ্য হয়ে এলো তখন চারিদিকে তাকিয়ে পর্যবেক্ষণ করতে থাকলো। পুরো রুম জুড়ে বাচ্চাদের খেলনা, দেওয়াল জুড়ে বাচ্চাদের ছবি, সাথে আছে নানান রকমের প্রজাপতির সাথে বেলুনের মেলা। হঠাৎ চোখ পড়ল বেডের পাশে থাকা দোলনার দিকে। সেখানে ইংলিশে গোটা অক্ষরে লেখা আছে, ওয়েলকাম পাপা, আই এম কামিং সুন। লেখাটা পড়েই রিদওয়ানের বুকটা ধক করে উঠল। হঠাৎ করে অস্বাভাবিক মাত্রায় হৃৎপিণ্ড বিট করতে থাকলো। ওইভাবে এগিয়ে গেল দোলনার কাছে। এরপর হাঁটু গেড়ে বসেই দোলনার দিকে ঝুঁকলো। দোলনাটি খুব সুন্দর করে গুছিয়ে রাখা আছে। সাথে উল্টে রাখা হয়েছে ছোট একটি কার্ড। কৌতূহল বশত সেই কার্ডটি হাতে নিয়ে উল্টাতেই ভোরের হাতের কিছু লেখা দৃশ্যমান হলো। প্রকৃতি আজ মাতাল হাওয়া দুলেছে প্রিয়, আপনারই আলিঙ্গনে হয়েছি আমি পরিপূর্ণ। চারিপাশে সুখ সুখ অনুভূতির মাঝে এক অকল্পনীয় সুখের আবির্ভাব ঘটেছে স্পন্দন। আপনাতেই সেই সুখের সন্ধান দিতেই এত আয়োজন। অভিনন্দন প্রেম স্পন্দন, আমাদের পরিপূর্ণ সুখের সন্ধান আসছে। লেখাটি পড়েই রিদওয়ানের চোখের আদল থেকে ফোঁটা ফোঁটা অশ্রুকণা পড়তে থাকলো। কার্ডটি নিয়ে খুব আবেগী হয়ে চুমু খেলো। কিয়ৎক্ষণ সেই কার্ড ঠোঁটের মাঝেই চেপে রাখলো। এর মাঝেই পেছন থেকে দুটো হাত নিজের উদরের মাঝে জড়িয়ে ধরলো। এভাবে জড়িয়ে ধরায় আজ হঠাৎ করেই রিদওয়ান কেঁপে উঠল। আমাদের পরিপূর্ণ সুখ আসতে চলেছে। আপনি খুশি হয়েছেন তো প্রেম স্পন্দন? ভোরের আবেগী মাখা কথায় রিদওয়ান তৎক্ষণাৎ পিছু ফিরেই ভোরের দুই গালের মধ্যে হাত রেখেই ভোরের কপালের মাঝে নিজের কপাল রেখেই গাঢ় নিঃশ্বাস ফেলতে থাকলো। সুখের খবর কখন পেয়েছিল বয়টাঞ্চল? রিদওয়ান ফিসফিসিয়ে কথাগুলো শুনে ভোরের লোমগুলো দাঁড়িয়ে গেল। 1 সপ্তাহ আগেই। ভোরের কথা শুনে রিদওয়ান কম্পমান সুরেই, 1 সপ্তাহ আগে জানানো হয়নি কেন বয়টাঞ্চল? এই সুখের প্রাপ্তি তুমি একা একাই বহন করছিলে। এটা তো তোমার প্রেম স্পন্দনের প্রতি অন্যায় করে ফেললে। আমাদের সুখের খবর স্বাভাবিকভাবে দিতে চাইনি আমি। চেয়েছি আমার প্রেম স্পন্দনকে খুব সুন্দর আয়োজন করে সারপ্রাইজ দেওয়ার। আর দেখুন, সেই সারপ্রাইজ দিয়েছেও। পছন্দ হয়নি আমাদের সুখের সন্ধানের খবর শুনে? ভোরের কথা শুনে রিদওয়ান তৎক্ষণাৎ তাকে আলতো করে জড়িয়ে ধরল। কান্না করছেন কেন? আপনি কি খুশি নন? রিদওয়ান কথাটা বলেই ভোরকে নিজের বাহু থেকে ছাড়িয়েই তার সামনে দাঁড় করালো। এরপর কোনো আগাম বার্তা ছাড়েই ভোরকে আলতোভাবেই কোলে তুলে নিল। খুশির জোয়ারে ভোরের কপালে স্নিগ্ধ স্পর্শ দিয়েই পা বাড়ালো মিনি ছাদের দিকে। সেখানে পেতে রাখা দোলনার মাঝে নিয়েই বসে পড়ল। ভোর শুধু রিদওয়ানের হাসি মুখের দিকেই তাকিয়ে থাকলো। আজ যেন রিদওয়ানের মুখ থেকে খুশির ঝলক সরছেই না। রিদওয়ান ভোরকে সাবধানে নিজের কোলে পিঠ ফিরিয়ে বসিয়ে জড়িয়ে ধরল।
এরপর এক হাত আলতো করেই ভোরের উদরে রাখলো। আমাকে পরিপূর্ণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হোয়াইট অ্যাঞ্জেল। প্রিন্স স্পন্দন, হুম? আপনি আমাকে হোয়াইট এঞ্জেল কেন ডাকেন? এটার অর্থ তো সাদা পরি, কিন্তু আমি তো পরি নই। ভোরের কথা শুনে রিদওয়ান মুচকি হাসলো। সব কথা জানতে নেই হানি, শুধু জেনে রাখো প্রথমে যে রূপে তুমি আমার মাঝে ধরা দিয়েছিলে সেই রূপেই তোমার মাঝে আমি ডুবেছিলাম, যার ভিত্তিতে এ রূপ নামের সৃষ্টি করেছে। রিদওয়ানের কথা ভোর তেমন বুঝল না। আরও কিছু জিজ্ঞেস করতে চাইলেই রিদওয়ান ভোরের মুখে আঙ্গুল দিয়েই চুপ করিয়ে দিল। এখনো কোনো কথা না, এখন থেকে আমার কথা মতো চলবে, কোনো গাফিলতি যাতে না করো। খাবার থেকে শুরু করে সকল কিছু টাইম মেনটেন করে চলতে হবে। আর যদি না চলি? তবে তো তার জন্য সুখময় শাস্তি অপেক্ষা করবে। আপনি এখনো আমার শাস্তি দিবেন? পারবেন আমার শাস্তি দিতে? আমি কিন্তু এখন একা না। ভালোতে ঢাল বানাচ্ছ, কি ভেবেছ ওকে ঢাল বানালে শাস্তি থেকে বাঁচবে? হুম। ভোরের কথা শুনে রিদওয়ান ভোরের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলতেই তার গালজোড়া লাল হয়ে গেল। অসভ্য! ভোরের অসভ্য কথাটি শুনে রিদওয়ান শরীর দুলিয়ে হেসে উঠল। জামাইরা যদি অসভ্য হতো তবে আজ তোমার মতো কেউই পরিপূর্ণ হতো না, বুঝলে তো হানি? এভাবেই নানান কথা বলতে বলতেই দীর্ঘ সময় পার হয়ে গেল। দুজনের মধ্যেই চলতে থাকলো দীর্ঘ আলাপন। সেই আলাপনের মধ্যে দিয়েই ছড়িয়ে পড়তে থাকলো নিজেদের সুখের মুহূর্তের ইচ্ছা অনিচ্ছার রেশগুলো, যা সাক্ষী হয়ে থাকলো পূর্ণিমার ওই চাঁদ, সাথে শতাধিক তারারাও। সমাপ্ত।